আচ্ছা, মৃত্যু মানে কি সত্যিই সবকিছুর শেষ, নাকি এটা একটা নতুন বায়োলজিক্যাল প্রসেসের শুরু? চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাই আর দেখি মৃত্যুর পর আমাদের শরীরের সাথে বিজ্ঞানের চোখে ঠিক কী ঘটে, কিভাবে শরীরটা ধীরে ধীরে প্রকৃতির অংশ হয়ে যায়। তো যে প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, মৃত্যু কি আসলে একটা মুহূর্তের ঘটনা, নাকি এটা একটা লম্বা প্রসেস যা সময়ের সাথে সাথে এগোয়? আমরা তো সাধারণত ভাবি যে মৃত্যু মানে একটা ফাইনাল মোমেন্ট, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে ব্যাপারটা ঠিক সেরকম নয়। আর এই প্রশ্নটা দিয়েই আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। চলুন তাহলে প্রথম ধাপটা দেখে নেওয়া যাক। আমরা দেখব কিভাবে মৃত্যু একটা মুহূর্ত থেকে একটা লম্বা প্রসেসে পরিণত হয়। মানে সেই পর্যায়টা যেখানে জীবন বাঁচানোর একটা হালকা সুযোগ থাকে, আর তারপর শরীরটা কিভাবে ফাইনাল স্টেজের দিকে এগোতে থাকে। এখানে কিন্তু দুটো খুব জরুরি টার্ম আছে যেটা আমাদের বুঝতে হবে। একটা হলো ক্লিনিক্যাল ডেথ আর অন্যটা বায়োলজিক্যাল ডেথ। দেখুন, যখন হার্ট আর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় সেটাকে বলে ক্লিনিক্যাল ডেথ। এই সময় কিন্তু একটা সুযোগ থাকে, মানে ঠিকঠাক ট্রিটমেন্ট পেলে হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু বায়োলজিক্যাল ডেথ হচ্ছে ফাইনাল স্টেজ, যখন ব্রেনের সেলগুলো অক্সিজেনের অভাবে পুরোপুরি ড্যামেজড হয়ে যায়, তখন আর কিছুই করার থাকে না, ওটাই পয়েন্ট অফ নো রিটার্ন। আর ব্যাপারটা কতটা সময়ের খেলা সেটা দেখুন, এটা কিন্তু বেশ অ্যালার্মিং। অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার পর মাত্র 1 মিনিটের মধ্যেই ব্রেইনের সেলগুলো মরতে শুরু করে। 3 মিনিট যেতে না যেতেই বড়সড় ড্যামেজের সম্ভাবনা তৈরি হয়। আর 5 মিনিট পার হয়ে গেলে মৃত্যু প্রায় নিশ্চিত। 10 মিনিটে তো কোমা বা পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হবেই। মানে এই কয়েকটা মিনিটই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দেয়। তো ব্রেনের অ্যাক্টিভিটি যখন পুরোপুরি বন্ধ হয়ে গেল, তারপর কি হয়? শরীর তখন কিছু সাইলেন্ট কিন্তু ক্লিয়ার সাইন দিতে শুরু করে। চলুন সেই প্রথম সংকেতগুলোই দেখে নেওয়া যাক। আমরা এখন কথা বলবো মর্টিস ট্রায়ো নিয়ে, মানে লিভার, অ্যালগোর আর রিগার মর্টিস, যেগুলো ফরেনসিক সায়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি লিভার মর্টিসের কথায়। এটা আসলে গ্র্যাভিটির একটা সিম্পল খেলা। হার্ট তো আর পাম্প করছে না, তাই রক্ত শরীরের যে অংশটা নিচে আছে সেদিকে গিয়ে জমা হতে থাকে। এর ফলে চামড়ায় একটা লালচে বেগুনি ছোপ দেখা যায়। আর ফরেনসিকের জন্য এটা খুব কাজের একটা ক্লু, কারণ রক্তের এই দাগ যদি শরীরের পজিশনের সাথে ম্যাচ না করে, তাহলেই বোঝা যায় যে মৃত্যুর পর বডিটা হয়তো সরানো হয়েছে। এরপর হলো অ্যালগর মর্টিস, সোজা কথায় বডিটা ঠান্ডা হয়ে যাওয়া। আমরা বেঁচে থাকতে আমাদের শরীর একটা নির্দিষ্ট টেম্পারেচার ধরে রাখে, তাই না? প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মৃত্যুর পর তো আর হিট তৈরি হয় না, তখন শরীরটা আস্তে আস্তে বাইরের পরিবেশের তাপমাত্রায় চলে আসতে শুরু করে। এটা দিয়েও কিন্তু মৃত্যুর সময়টা আন্দাজ করা যায়। কিন্তু এই পদ্ধতিটা সবসময় ১০০% সঠিক হয় না। এর কিছু সীমাবদ্ধতাও আছে। ভাবুন তো, মৃত্যুর সময় যদি কারোর গায়ে খুব জ্বর থাকে, বা শরীরটা যদি মোটা কাপড়ে ঢাকা থাকে, কিংবা জলের মধ্যে পড়ে থাকে, তাহলে তো বডি ঠান্ডা হওয়ার রেটটাই বদলে যাবে, তাই না? এমনকি পচন শুরু হলেও অনেক সময় হিট তৈরি হয়। তাই এটাকে একটা প্রাথমিক ক্লু হিসেবেই দেখা হয়, ফাইনাল আনসার হিসেবে নয়। এবার আসা যাক মৃত্যুর সবচেয়ে ফেমাস আর ড্রামাটিক সাইনটার কথায়, রিগার মর্টিস। আমরা সিনেমায় বা গল্পের বইতে প্রায়ই দেখি যে মৃত্যুর পর শরীরটা এক্কেবারে কাঠ হয়ে যায়। চলুন এই ব্যাপারটার পেছনে সায়েন্সটা একটু জেনে নিই। মজার ব্যাপার হলো, মৃত্যুর ঠিক পরেই কিন্তু শরীরটা শক্ত থাকে না, বরং একদম রিল্যাক্স থাকে। কিন্তু কয়েক ঘন্টা পর থেকে মাসেলগুলো শক্ত হতে শুরু করে। এই অবস্থাকেই বলে রিগার মর্টিস। আর এটা কিন্তু শরীরের ছোট বড় সব মাসেলের মধ্যেই হয়। এর পেছনের সায়েন্সটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, আমরা যখন বেঁচে থাকি তখন এটিপি নামে একটা এনার্জি মলিকিউল আমাদের মাসল ফাইবারগুলোকে নড়াচড়া করতে আর রিল্যাক্স করতে সাহায্য করে। মানে ওটা হলো মাসেলের ফিউল। কিন্তু মৃত্যুর পর তো অক্সিজেন নেই, তাই এটিপিও তৈরি হয় না। আর এই ফিউল ছাড়া মাসেলের ফাইবারগুলো, মানে অ্যাক্টিন আর মায়োসিন, একে অপরের সাথে আটকে যায়, একদম পার্মানেন্টলি লক হয়ে যায়। আর এই কারণেই শরীরটা শক্ত হয়ে যায়। ফরেনসিক এক্সপার্টরা এর সময়টা বোঝার জন্য একটা থাম্ব রুল ব্যবহার করেন, যেটাকে বলা হয় 12-12-12 রুল। যদিও এটা সবসময় অ্যাকুরেট নাও হতে পারে, কিন্তু মোটামুটি একটা ধারণা দেয়। নিয়মটা হলো, শরীরটা পুরোপুরি শক্ত হতে প্রায় ১২ ঘন্টা লাগে। ওই শক্ত অবস্থায় থাকে আরও ১২ ঘন্টা, আর তারপর আবার নরম হতে শুরু করে, যাতে আরও ১২ ঘন্টা লেগে যায়।
মানে টোটাল ৩৬ ঘন্টার একটা সাইকেল। এই যে আমরা বাইরে থেকে এতগুলো পরিবর্তন দেখলাম, লিভার, অ্যালগর বা রিগার মর্টিস, এগুলোর পেছনে আসল ইঞ্জিনটা কিন্তু কাজ করে একদম সেলুলার লেভেলে, মানে কোষের ভেতরে। চলুন এবার সেখানে একটু উঁকি দেওয়া যাক। এই প্রসেসটার নাম হলো অটোলাইসিস। এর মানে হলো সেলফ ডাইজেশন বা নিজের কোষ নিজেকেই হজম করে ফেলা। ব্যাপারটা কি? দেখুন, আমাদের কোষের ভেতরে কিছু খুব পাওয়ারফুল এনজাইম থাকে, যেগুলো বেঁচে থাকার সময় খুব নিয়ম মেনে কাজ করে, কিন্তু মৃত্যুর পর সেই কন্ট্রোলটা আর থাকে না। তখন ওই এনজাইমগুলোই কোষের ভেতরে সবকিছু ভাঙতে শুরু করে। এই যে মাইক্রোস্কোপিক লেভেলে ধ্বংস শুরু হলো, এটাই কিন্তু পচন বা ডিকম্পোজিশনের প্রথম ধাপ। তাহলে এই সবকটা বায়োলজিক্যাল সাইন একসাথে মিলিয়ে ফোরেন্সিক এক্সপার্টরা কিভাবে একটা কেসের সমাধান করেন, চলুন শেষ পর্যায়ে এসে সেটাই একবার দেখে নিই। এই টেবিলটা দেখুন, এখানে পুরো বিষয়টা একবারে সামারাইজ করা আছে। অ্যালগার মর্টিস মানে শরীর ঠান্ডা হওয়া, যা প্রায় ১২ থেকে ১৮ ঘন্টা ধরে চলে। লিভার মর্টিস মানে রক্ত জমে যাওয়া, যেটা আধা ঘন্টা থেকে ২ ঘন্টার মধ্যে শুরু হয় আর ৮ থেকে ১২ ঘন্টার মধ্যে ফিক্সড হয়ে যায়। আর রিগার মর্টিস মানে শরীর শক্ত হওয়া, যেটা ১-২ ঘন্টায় শুরু হয়ে ১২ ঘন্টায় কমপ্লিট হয় আর ৩৬ ঘন্টার মধ্যে চলেও যায়। ফরেন্সিক টিম এই ৩টে পাজলের টুকরোকে একসাথে মিলিয়েই মৃত্যুর সময় আর পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে একটা ধারণা তৈরি করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মৃত্যু আসলে হঠাৎ করে সুইচ অফ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা নয়। এটা একটা ধীর, স্টেপ বাই স্টেপ আর খুব অর্গানাইজড একটা বায়োলজিক্যাল প্রসেস। প্রকৃতির নিয়মে সবকিছুই যেমন একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে, এটাও ঠিক তাই। তো শেষটা যদি এত গোছানো আর জটিল একটা প্রক্রিয়া হয়, তাহলে সেটা কি আমাদের জীবন আর তার মানেটা নিয়েও নতুন করে ভাবতে শেখায় না? এই প্রশ্নটাই না হয়